2 বছর আগে শ্রীলঙ্কায় কি হয়েছিল মনে আছে? প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর প্রাসাদ দখল করে নিয়েছিল লাখ লাখ বিক্ষুব্ধ জনতা। সে সময় ভিডিওতে দেখেছিলাম প্রেসিডেন্টের প্রাসাদের ভেতরে বিক্ষোভকারীদের তাণ্ডব। আপনাদেরও দেখাবো এই ভিডিওর পরের দিকে। তবে তার আগে আপনাদের নজরে আনতে চাই একটি খবর, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকাতেও শ্রীলঙ্কার মতো একই রকম একটি ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন। এই খবরের তাৎপর্য কি? আমি আহারার হোসেন। ঢাকার শেরেবাংলা নগরের এই গণভবন নামের স্থাপনাটি আপনারা যারা নানা কারণে অতিক্রম করেন তারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন, জুলাই মাসের 19 তারিখ থেকেই এই ভবনটির চারপাশে নিরাপত্তার কড়াকড়ি। চারপাশের প্রধান সড়কগুলো একেবারেই বন্ধ করে রাখা হয়েছে যান চলাচলের জন্য। কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে ব্যাপক সহিংসতা, কারফিউ, 2 শতাধিক মানুষের প্রাণহানি, হাজার হাজার আহত ইত্যকার নানা ঘটনা শেষে বাংলাদেশের পরিস্থিতি এখন অপেক্ষাকৃত শান্ত। প্রতি রাতেই আসছে ব্লক রেইডের খবর। গ্রেপ্তার হচ্ছে শত শত মানুষ। বিচ্ছিন্ন বিক্ষোভের ঘটনা এখনও ঘটলেও সার্বিক পরিস্থিতি বলতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে। কিন্তু তারপরও গণভবনের আশপাশ দিয়ে গেলে মনে হয় বাংলাদেশে একটি যুদ্ধাবস্থা চলছে, ঠিক যেমনটি দেখেছিলাম শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে 2009 সালে। শ্রীলঙ্কায় তখন মাত্রই একটি গৃহযুদ্ধ শেষ হয়েছে, দেশে শান্তি ফিরেছে। তারপরও দিনে রাতে সেনা সদস্যরা কলম্বোর রাস্তায় রাস্তায় পালির বস্তা ফেলে মেশিনগান উঁচিয়ে বসে থাকত। সেই সময় এরকম একটি সময়ে আমি প্রথমবারের মতো শ্রীলঙ্কা সফরে গিয়েছিলাম এবং স্বচক্ষে এমন দৃশ্য দেখেছিলাম। গণভবনে গত 1.5 দশক ধরে বাস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার একটি আলাদা কার্যালয় আছে এখান থেকে কিছুটা দূরে তেজগাঁওয়ে। কিন্তু কোভিড মহামারীর পর প্রধানমন্ত্রী কার্যত এই গণভবনে বসেই তার বেশিরভাগ কাজকর্ম সারেন। 31শে জুলাই এই ভবনে বসেই একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন শেখ হাসিনা। অপরপক্ষে ছিলেন এই ব্যক্তি, তার নাম প্রণয় ভার্মা। তিনি ঢাকায় ভারতের রাষ্ট্রদূত। 2022 সালের সেপ্টেম্বর মাস থেকে তিনি ঢাকায় আছেন। এই বৈঠকে শেখ হাসিনা প্রণয় ভার্মাকে কি বলেছেন দেখুন। বাসস হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা, তারা এই খবরটি প্রকাশ করেছে। বাসস বলছে, শেখ হাসিনা প্রণয় ভার্মাকে বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের সময় নৈরাজ্য সৃষ্টিকারীরা দেশে শ্রীলঙ্কা টাইপ তাণ্ডব সৃষ্টির চেষ্টা করতে চেয়েছিল এবং তারা সরকার উৎখাতের পরিকল্পনা করেছিল। প্রধানমন্ত্রী একথা বলার 2 দিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও একই কথা বলেছিলেন। গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জারি না। কিন্তু প্রধানমন্ত্রী ভারতীয় রাষ্ট্রদূতকে অর্থাৎ ভারতকে এই কথা বলতে গেলেন কেন? সেই আলোচনায় যাব না, বরং চলুন দেখি আসলে এই শ্রীলঙ্কার মতো সহিংসতা বলতে প্রধানমন্ত্রী আসলে কি বুঝিয়েছেন। চলুন শ্রীলঙ্কা যাই। অনেকটা মুক্তোর মতো দেখতে এই দ্বীপ রাষ্ট্রটি। অনেকে আদর করে বলেন ভারত মহাসাগরের মুক্ত। প্রাকৃতিক সম্পদ আর সৌন্দর্যে ভরপুর একটি দেশ, একদা ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন। এই দেশটি একটি রক্তাক্ত গৃহযুদ্ধে জর্জরিত হয়ে রয়েছিল দীর্ঘ 2.5 দশক। 2009 সালে গৃহযুদ্ধের অবসান হয়। বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগারদের পরাস্ত করে যুদ্ধে জয়ী হয় সিংহলিজরা, তাদের নেতা মাহিন্দা রাজাপাকসা। 2005 সাল থেকে তিনি শ্রীলঙ্কার রাষ্ট্রনায়ক। গৃহযুদ্ধ জিতে মাহিন্দা রাজাপাকসা জাতীয় বীর। সেই থেকে শ্রীলঙ্কায় চলছে পরিবারতন্ত্র। রাজাপাকসাদের ভাই বেরাদার, আত্মীয় আর জ্ঞাতি গোষ্ঠীরাই দেশের সর্বেসর্বা। 2022 সালে এসে দেখা যায় দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসা আপন 2 ভাই। মন্ত্রিসভায় আছেন আরও 3 রাজাপাকসা, পরিবারতন্ত্রের বলিহারি। এসব নিয়ে ততদিন উচ্চবাচ্য করেননি শ্রীলঙ্কানরা যতদিন পর্যন্ত তাদের পেটে লাথি পড়েনি। তখনও ছিল জুলাই মাস। শ্রীলঙ্কার অর্থনীতির অবস্থা সঙ্গীন। দোকানে খাদ্যপণ্য নেই, রান্নার চুলায় গ্যাস নেই, পেট্রোল পাম্পে তেল নেই। পেট্রোলের অভাবে কার্যত রাস্তা থেকে যানবাহন উধাও। শ্রীলঙ্কা দেখছে তার অর্থনীতির সবচাইতে কালো অধ্যায়। অভিযোগ, রাজাপাকসাদের পরিবারতন্ত্র, তাদের দুর্নীতি, উন্নয়নের নামে বিদেশ থেকে চড়া সুদে ঋণ গ্রহণ, আর্থিক অব্যবস্থাপনা আর সবশেষে করোনাকালীন অভ্যন্তরীণ অনুৎপাদনশীলতা, সব মিলে শ্রীলঙ্কার অর্থনীতি একেবারে ডুবে গেছে। অবস্থা এত খারাপ যে শ্রীলঙ্কাকে কেউ আর ঋণও দেয় না। এমনকি বাংলাদেশের কাছেও ঋণের জন্য হাত পেতেছে শ্রীলঙ্কা। দেশটি দেউলিয়া হয়ে গেছে। সাধারণ মানুষ সেটা মানবে কেন? তারা তো দিনের পর দিন দেখেছে রাজাপাকসা পরিবারের সদস্যদের শনৈ শনৈ উন্নতি। তারা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে।
বিক্ষোভকারীরা আলটিমেটাম দেয় রাজাপাকসাদের ক্ষমতা ছেড়ে দিতে। এখনই পদত্যাগ, এখনই মানে এখনই। 9 জুলাই 2022, দিনটি ছিল রবিবার। হাজার হাজার মানুষ ছুটতে শুরু করে কলম্বোর প্রেসিডেন্সিয়াল প্যালেস অভিমুখে। তাদের ঠেকাতে কারফিউ জারি করা হয়। তখন বিক্ষুব্ধ লাখো জনতা রাস্তায়। কে কেয়ার করে কারফিউ? জনতা প্রেসিডেন্সিয়াল প্যালেসের 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলে। দেয়াল আর গেট টপকে হাজারে বিজারে ঢুকে পড়ে তারা প্যালেসের মধ্যে। দখল হয়ে যায় প্যালেস। উল্লসিত জনতা প্যালেসের মধ্যে তাণ্ডব চালায়। গ্রীষ্মের গরমে ঠান্ডা হওয়ার জন্য প্যালেসের সুইমিং পুলে ঝাপাঝাপি করে তারা। To cool off in the most secure address in the country. সোফায় বসে আড্ডা দেয়, জিমে ঢুকে শরীরচর্চা করে, কেউ কেউ ব্যালকনিতে দাঁড়িয়ে উল্লাস করে। অনেকেই রাতে প্যালেসেই থেকে যায়। একটা রাত তারা রাজকীয় জীবন কাটায়। প্রেসিডেন্ট গোটাবায়া অবশ্য আগেই পালিয়েছেন। এভাবেই এক লজ্জাজনক অধ্যায় দিয়ে শেষ হয় শ্রীলঙ্কায় রাজাপাকসা পরিবারের 17 বছরের শাসনকাল। তবে একটা মজার ব্যাপার কি জানেন? পুরো এই ঘটনায় একজন মানুষও মারা যায়নি, জনপৈত্রিক মানুষ আহত হয়েছিল শুধু। এই ছিল শ্রীলঙ্কার তাণ্ডবের বিবরণ। যে শ্রীলঙ্কা টাইপ তাণ্ডব হওয়ার আশঙ্কার কথা ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন বুঝলাম গণভবন ঘিরে কড়াকড়ি ধরনের নিরাপত্তার কারণ। তবে খবর দেখে যা বুঝলাম, আশঙ্কা ছিল কিন্তু এখন আর নেই। যদিও গণভবনের সামনে নিরাপত্তার কড়াকড়ি এই ভিডিও যখন তৈরি করছি তখনও আছে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখবার জন্য।